আমি এই বিবাহ গ্রহণ করি না। লাইবা কণ্ঠে বিষণ্ণতার গর্জন নিয়ে ফের বললেন। মাইকের সঙ্গে কথা বলার মুখে মালিক ডেভিড এবং মালিক মুর্তজা হঠাৎ লাল হয়ে উঠে তাদের আসন থেকে উঠে দাঁড়ালেন। চারপাশে হঠাৎ করেই গুঞ্জন ছড়িয়ে পড়ে। মিডিয়া মুহূর্তেই এসে উপস্থিত হয়। ক্যামেরাগুলো ঝলমল করতে লাগলো। কোনো রকম নিষেধাজ্ঞা সত্ত্বেও সামিরের প্রহরীরা আর তার ঘনিষ্ঠ কিছু বন্ধু মিডিয়ার উপরে চোখ রাখলো। তারা চিৎকার করে, এই অসাধু তা কি? মালিক মুর্তজা গম্ভীর মুখে দাঁড়িয়েছিলেন। চোখে ক্রোধের অগ্নি স্ফুলিঙ্গ ঝলমল করছিল। সামিরও বেগতিক মুখে বিষয়টি বুঝতে না পেরে পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছিলেন। কেন লাইবা বিয়ে করতে অস্বীকার করলেন? মিডিয়া প্রশ্ন করল, কিন্তু কোনো সঠিক উত্তর এলো না। মালিক ডেভিডের গাল লাল হয়ে উঠল অপমানের আছে। মালিক মুর্তজা বললেন গম্ভীর কণ্ঠে, এটা মোটেও সহনীয় নয় সামির, তোমাকে এর জন্য মূল্য দিতে হবে। এরপর মালিক মুর্তজা আর মালিক দাউদ তাদের পরিবারের সদস্যদের নিয়ে মঞ্চে উঠলেন। মিডিয়া তাদের ঘিরে ধরল প্রশ্নের ঝড়ে। স্যার, কি ঘটেছে? মিস লাইবা কি স্বেচ্ছায় এই বিয়ে প্রত্যাখ্যান করেছেন? কোনো উত্তর পেল না মিডিয়া। মালিক মুর্তজা গম্ভীর চুপ ছিল, মুখ ভার করে সব প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন। মিডিয়ার চোখ ঘুরল মঞ্চের অন্যদিকে। সেই মুহূর্তে সামির লাইবার দিকে এগিয়ে গেলেন। মুখের আগের ছাপ স্পষ্ট, সাদা মুখ ঝুঁকছিল মঞ্চে। সামির হাতে অস্ত্র ধরেছিলেন। এক মুহূর্তে মঞ্চে নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলেন। মাহিরা দ্রুত মঞ্চের কাছে এগিয়ে এলেন। স্যার, এই বিয়েতে মিস লাইবার ইচ্ছার অন্তর্ভুক্তি কি ছিল? তাদের কি বাধ্য করা হয়েছিল? যদি লাইবা অস্বীকার করতো তাহলে এত নাটক কেন? কোনো জবাবের বদলে সে এগিয়ে এসে তার হাত সামিরের হাতের সাথে ধরে দিলেন। সামিরের প্রহরীরা মিডিয়াকে পিছনে ঠেলে দিয়ে সামিরের জন্য পথ প্রশস্ত করল। সামির লাইবাকে নিয়ে দ্রুত তার নির্বাচনী এলাকায় ফিরে গেলেন। মাহিরার হাত অন্যদিকে ছিল। ড্রাইভার দ্রুত গাড়ির ইঞ্জিন স্টার্ট করলো। লাইবা ও মাহিরা গাড়িতে উঠলেন। গাড়িটি এগিয়ে গেল। সামিরের গার্ডসও সঙ্গে সঙ্গে প্রস্থান করলো। তালহা এখনো নির্বাক মর্মাহত, কারণ সে জানে না কেন সামির তাকে আমন্ত্রণ জানায়নি। সে মনে মনে ভাবছে, কতটা দুঃখ পেতে পারে মাহিরা? আমাদের পরিবারের কেউই লাইবার অনুষ্ঠানে না এসে কেমন বেদনায় ভুগবে। তালহা নিজেকে অযোগ্য মনে করলো। অনুমান করলো মাহিরা তার অধিকার হারিয়েছে। এদিকে সে টিভি স্ক্রিনে নিউজ শুনছিল। শিরোনাম শুনে তার হৃদয় নড়বড়ে হয়ে গেল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী স্বামীর দুরানির বোন সরকারি মন্ত্রী মালিক মুর্তজার পুত্রকে বিয়ে করতে অস্বীকার করেছেন। তালহার চোখ ফিরে গেল। তার মনে হলো এই খবরটি কতটা ক্ষতি করতে পারে তার পরিবারের খ্যাতি এবং মাহিরার সম্মানকে। অবশ্য এটি ভালো কিছু ছিল না। ছায়াময় খ্যাতি এই মুহূর্তে তীব্র আঘাত পেতে চলেছে। এভাবে অপমান, গোপন দ্বন্দ্ব আর টানাপোড়েনের মোহরায় এই বিবাহের অনুষ্ঠান যেন পরিণত হলো বিবাদার অচল অবস্থায়। লাইবা কনের পোশাকে লিভিং কোণে মাথা নিচু করে বসেছিল। তার চোখে ছিল নিরুদ্দেশ বেদনা। গলায় বাঁধা কথাগুলো ভেতরে আটকে রাখা এক গভীর রহস্য। ফারহানা তার পাশে এসে কাঁধে হাত রাখলেন। কণ্ঠে ছিল হুঁশিয়ারির গর্জন। লাইবা, বলো তো, কেন তুমি ও সময় বিয়ে প্রত্যাখ্যান করলে? তোমার এই আচরণ কেন? সামির ক্রোধে ফুঁসতে ফুঁসতে লাউঞ্জের ভেতর একদম কাছে এসে দাঁড়ালেন। তার ঠান্ডা ধারালো চোখ লাইবার দিকে সরিয়ে রেখেছিল যেন আগুনের শিখা। তিনি সমস্ত কর্মচারীকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন এবং লিভিংয়ে শুধু 4 জন, ফারহানা, লাইবা, সামির আর মাহিরা। মাহিরা স্বামী থেকে একটু দূরে দাঁড়িয়ে, কালো গাউন পরা। তার দোপাট্টার এক প্রান্ত চোখে ছুঁয়ে ধরেছিল। তার মন কষ্টে ভেঙে যাচ্ছিল। মনে হচ্ছিল এসব কিছুর মাঝেই তার অস্তিত্ব যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। তোমার সঙ্গে কি হয়েছে? তুমি তো আমাদের মান সম্মান সব ভিড়ে মাটিতে ফেলে দিলে। ফারহানার কণ্ঠে ছিল তীব্র ব্যথার ক্ষোভ। তুমি টেবিল মালিকের সঙ্গে কি করছিলে? ওর সঙ্গে কথা বলছিলে, তারপর কেন হঠাৎ করে এই প্রত্যাখ্যান? এই খবর এখন মিডিয়া জুড়ে শিরোনাম। সোশ্যাল মিডিয়ার লোকেরা কেমন করে তোমার সম্পর্কর কথা বলছে জানো? আমার ফোনে ঘন্টার পর ঘন্টা বেজেই যাচ্ছে। আমি কি বলবো আর? যদি তোমার অস্বীকার করার ইচ্ছাই ছিল তাহলে আগে করে দিতে। এসব নাটক কেন? ফারহানের বাক্যগুলো গলাটাকে বাধা দিল। শেষমেশ তার কণ্ঠ সরে গলা ভিজে গেল।
লাইবা বসে রইল, মুখ লজ্জায় লাল। হঠাৎ করেই সে 2 হাত মুখে তুলে কাঁদতে শুরু করলো। মাহিরা কাঁদতে থাকা লাইবাকে দেখে আরো বেশি মন খারাপ হলো। ঠিক তখন ফারহানার কণ্ঠস্বর লিভিং রুমের সুনসান পরিবেশ ভেঙে দিল। মাহিরা, সবকিছু তোমার জন্য হয়েছে। তোমার বিদায়ের কারণে সবাই অসন্তুষ্ট। তোমার কারণেই এই বিশৃঙ্খলা। সামিরের লালচে চোখ ফারহানার দিকে জলজল করে তাকালো। তুমি কোথা থেকে এসব বলছো? লাইবার প্রত্যাখ্যানের পেছনে মাহিরার কি দোষ? এমন একটা কঠিন মুহূর্তে তুমি তাকে সহ্য করতে পারছো না। ফারহানা কাপা কণ্ঠে বিষণ্ণ হাসি দিয়ে বলল, ওহ বাহ, তুমি আজও তোমার স্ত্রীর প্রতি যত্নশীল। তবে সেদিন কেন এত নির্মম হলে? কেন বলছিলে তুমি তাকে এ বাড়িতে রাখতে চাও না? সামির কটাক্ষ করে জবাব দিলেন, এই সময়ে আমি মনে করি তোমার মারাকিং বন্ধ করা উচিত আর লাইভের প্রতি মনোযোগ দেওয়া উচিত। সবই অলৌকিকতার ফল। এখন লাইবা সারাক্ষণ মাহিরার কাছেই ঘেরে। অবশ্য লাইবার একবারেই দোষ নাই। সে মাহিরার কাছ থেকে সে নিজের বিয়ে ধ্বংস করেছে। আর অবশ্যই মাহিরা তো একটা চরিত্রহীন মেয়ে। লাইবা ও সামির একসঙ্গে চিৎকার করে উঠলেন। তুমি একটা কথাও বলো না। সামির চোখ তুলে মাহিরার দিকে তাকালেন, যিনি সামিরের দিকে তাকিয়ে কাঁদছিলেন। সামিরের হৃদয় যেন ফেটে গেল। বললেন, আমার আর মাহিরার মধ্যে যা হয়েছে সেটা আমাদের মধ্যেই সীমাবদ্ধ। লাইবা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। সহজে বাবিকে এভাবে অপমান করতে পারেন? ভাই, কেন আজ আপনি এতটা ব্যথিত? সামিরের চোখে করা বিদ্রুপ। ভাই, যখন স্ত্রী কথাবার্তা শোয়ান কক্ষের বাইরে চলে আসে তখন আর তার মুখের কথা কেউ সহ্য করতে পারে না। লাইবা সোফা থেকে উঠে কাঁদতে কাঁদতে বলল, আর তুমি কি বললে? ফারহান আপা বলেছিলেন ভাবির চরিত্র খারাপ। দুষ্টুটা তোমার বোনের মধ্যেও আছে। যে সাধারণ হোটেলের ঘরে এক ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিল, যদি সেই দিন আমাকে বাঁচাতে না যেত তাহলে তোমার কেউ এভাবে বিশ্বাসকে মুখ দেখাতে পারতে না। সামির চিৎকার করে উঠল। তুমি কি বলছো? লাইবা মাহিরার দিকে তাকিয়ে বলল, আর তুমি কি বললে? ফারহান আপা বলেছিল ভাবির চরিত্র খারাপ। দুষ্টুতা তোমার বোনের মধ্যেও আছে। সে সাধারণ হোটেলের ঘরে এক ছেলের সঙ্গে রাত কাটাতে গিয়েছিল, যদি সেই দিন আমাকে বাঁচাতে না যেত তাহলে তোমরাই কেউ এভাবে বিশ্বাসে মুখ দেখাতে পারতে না। দাঁড়াও, আজ আমাকে কেউ থামাতে পারবে না। তুমি জানতে চাইছো কেন আমি বিয়ে করতে অস্বীকার করলাম? শোনো, যে ছেলেটি আমাকে আটকে রেখেছিল, যে মিথ্যা ভালোবাসার দাবি করেছিল, যে আমাকে হোটেলের রুমে ডেকেছিল, দাউদ মালিকের ছোট ভাই, বাকির মালিক, আজ মঞ্চে তার সঙ্গে আমি মুখোমুখি হয়েছি। সে দেশের বাইরে ছিল, আজ সে এসেছে। সে আমাকে যেভাবে দেখিয়েছিল, ভাই, সে পুরো জীবনের জন্য আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। তাই আমি করলাম যা করতে হয়। সামির দূরে দাঁড়িয়ে এক নজর করে তাকালেন। লাইবা কান্নায় মুখ তুলে অশ্রু মুছল। আমাকে বাকির মালিক হোটেলের ঘরে ডেকেছিল, আমাকে জোর করেছিল। সে আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছিল, আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। ঘরে তার ক্যামেরাও ছিল। সামির হাত বাতাসে তুলে থামালেন, পাশের হাত থেকে মুঠি আঁকড়ে ধরলেন। তার চোখ লাল হয়ে উঠছিল। এক মুহূর্তের জন্য লাইবা 2 ধাপ পিছনে সরে গেল। মাহিরা মুখ ঢেকে কান্না থামানোর চেষ্টা করছিল। লাইবা কাঁদছিল। লাইবার এই উন্মোচনে ফারহানা অবাক হয়ে গেলেন। সামির আবার চিৎকার করে উঠলেন, লাইবা, তুমি অনেক বলে ফেলেছ। আমি ভাবিনি তোমার মতো কেউ কাউকে ভালোবাসবে, আর সেটা আমাকে বলবে না। তুমি আমাকে এতদিন এড়িয়ে গিয়েছ। আর মাহিরা, তুমি সেদিন হোটেলে গিয়েছিলে শুধু লাইবাকে বাঁচানোর জন্য। মাহিরার দেহ কাঁপতে লাগলো। সামির লিভিং রুম থেকে বেরিয়ে গেলেন। ফিরে তাকিয়ে দেখলেন মাহিরা আর লাইবা একসঙ্গে দাঁড়িয়ে আছে। তাদের চোখে মিশ্রিত ছিল বেদনা আর অদম্য দৃঢ়তা। সামির ক্রোধে দম বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে এলেন। রাত গভীর, শহর নিস্তব্ধ, তবে তার মনের মধ্যে আগুন ঝলসাচ্ছিল। অফিসের নিভৃত কক্ষে প্রবেশ করে ধীরে ধীরে একটি সিগারেট বের করে তুলে সিটে ধরলেন। তার ঠোঁটের কাছে আগুন জ্বলে উঠল। গাঢ় ধোঁয়া চারপাশে ছড়ালো। তবে এই উস্কানিমূলক সিগারেটের আগুন সাময়িক হলেও তার ক্রোধ ও উদ্বেগ কমাতে পারছিল না। স্মৃতির করাল ছায়া তাকে ঘিরে ধরল। গাড়ি দুর্ঘটনায় বাবা মাকে হারানোর সেই দিনটি যেন এখনো তার চোখের সামনে। তখন লাইবা ছোট ছিল।
কিন্তু সামির ছিলেন তার প্রহরী, রক্ষা কবচ। লাইবার প্রতিটি ইচ্ছা সে পূরণ করার চেষ্টা করেছিল, কখনোই তাকে ধমক দেয়নি। বিশ্বাসের মতোই করেছিল ভালোবাসা। আর মাহিরা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। কিন্তু কিভাবে তাকে বলবে যে লাইবা গোপনে সে লোকটির কাছে গিয়েছিল? যদি সে জানতো তবে নিজেই বিষয়টি সামলাতো আর বাকিদের বিরুদ্ধে করুণাময় সিদ্ধান্ত নিয়ে থাকতো। কিন্তু মাহিরার কাছে সে কখনো বলেনি। কি হতো যদি সে সফল হতো? যদি মাহিরার কোনো ক্ষতি হতো? রাগ আর দুঃখে ভর করে স্বামীর এক ঘনিষ্ঠ মুহূর্তে শক্ত মেঝের মেকাতে হাত মারা। বুকের ব্যথা বাড়ছিল, কারণ তার স্ত্রী আর বোন দুজনেই তার উপর নির্ভর করত, আর সে যেন তাদের রক্ষা করতে পারেনি। তার কপালে ঘাম ভেজা হাত রেখে ভাবল, আমি কি করে মাহিরের প্রতি খারাপ নজর রাখতে পারি? আর যে লাইবা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছে সে নিশ্চয়ই মাহিরের চোখে বিষ রেখেছিল। সামিরের চোখ রক্তিম হয়ে উঠল, শিরার ভিতর থেকে যেন রক্ত ঝরছে। সেই সময়ে ফোনের কাঁপুনি ভেঙে গেল। তার প্রিয় বন্ধু এসপি শহীদ খান কল করেছিলেন। শহীদ বলেছিলেন, তার কালো কার্তুস নিয়ে মিডিয়া উপস্থাপন করতে হবে। তবে বাকির মালিক তো মালিক মুর্তাজার পুত্র। শহীদ খান ছিলেন উদ্বিগ্ন। সামির আবার বললেন, শহীদ, শোনো, আমি তোমাকে প্রমাণ দেব যা মিডিয়ায় দেখানো হবে। তাকে জেল থেকে বের হতে দেব না। মালিক মোর্তাজা আর তার ছেলে এই ঘটনা এত জোরালো করে তুলবে যে বাকির জীবন শেষ। তার নামে কয়েকটি হত্যা মামলাও গঠন করো। জি, সেটা করা উচিত। সামির গভীর নিঃশ্বাস নিয়ে সিগারেটের শেষ টিপটিপি মুখে লাগিয়ে ধোঁয়া ছাড়ালেন। মনের অন্ধকার আর উত্তেজনা কিছুতেই প্রশমিত হচ্ছিল না। লিভিং রুমের এক কোণে সোফায় বসে মাহিরা অবশেষে সামিরের জন্য অপেক্ষা করছিল। হৃদয় ছিল বিষণ্ণ, মনে ভাবছিল সেদিন অবশ্যই সামিরকে সব সত্যি জানানো উচিত ছিল। তবে আজ সে কথা জানে, অন্তত তার বোনকে কেউ ছোট করেনি। যখন কোনো পুরুষ কোনো নারীর উপর হাত তোলে তখন শুধু দেহ নয়, তার প্রাণটাই আহত হয়। মাহিরা মনে মনে ভাবছিল, দুঃখে ভরা। রাতের 14 ঘন্টা পেরিয়ে তখন সকাল 4টা বাজছিল। সোফায় বসে মাহিরা চোখ মুছে নিয়েছিল। ক্লান্ত শরীরটাকে আরেকটু আরাম দেওয়ার চেষ্টা করছিল। সামির লাউঞ্জে প্রবেশ করলো তখন। চোখ পড়ল ঘুমন্ত মাহিরার উপর, ফাংশনের পোশাকে। অল্প অচেতন মনে হচ্ছিল সে, মুখে চোখের কোণে অশ্রু। দুপাট্টা ছিঁড়ে মাটিতে পড়েছিল। সামির চুপচাপ সোফার কাছে এসে দাঁড়ালো, দুঃখ আর অপরাধ বোধের গভীরতায় নিমজ্জিত। মাহিরা তার সমস্ত দুর্বলতাকে সামনে রেখে দাঁড়িয়েছিল, যেন বিষাক্ত বিষের মতো তার দেহের প্রতিটি কোণে লেগেছিল লজ্জা আর ব্যথা। তার লম্বা বাদামি সিল্কের চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়েছিল। মুখে ক্লান্তির ছাপ, আর মুখাবয়ব যেন জানতো না কোথায় সে দাঁড়িয়ে আছে। স্বামীর এক সময় মাথা একটু নিচু করে চুল পেছনে সরিয়ে দিলেন, মন খারাপ করলেন। তুমি এভাবে এখানে বসে থাকলে আমি কিছুতেই তোমায় আর বলতে পারবো না। তিনি ভেতরে ভেতরে বললেন। মাহিরাকে কালো পোশাকে দেখে সামিরের মুখে মিশ্র প্রতিক্রিয়া, বেদনাও ছিল, মুগ্ধতাও। যে তেলটা এতদিন ধরে তিনি নিজের ভেতরে সেলাই করছিলেন, আজ সেটাই যেন জীবন্ত হয়ে উঠল। সামির ধীরে ধীরে মাহিরার ঘাড়ের কাছে মাথা নত করলেন, যেন কোনো নিষ্পাপ অনুগ্রহের নিদর্শন। তারপর কোমলে তার ঘাড়ে একটি চুম্বন দিলেন। ঘুমের মাঝখানে এই স্পর্শে মাহিরা জেগে উঠল। চোখ খুলে সামিরের দিকে তাকালো, যে তখনও মাথা নত করে ঘাড় স্পর্শ করছিল। এক মুহূর্তের জন্য সে ছায়া সরিয়ে দিল। সামির দূরে দাঁড়িয়ে থাকলেন, চোখ লাল আবেগে ভাসা। মাহিরার চোখেও জল জমে উঠল। সামির নিজেকে সামলে নিলেন, তবে মুখে ছিল ভারাক্রান্ত ভাব। মাহিরা লাল চোখে সোফায় বসে সামিরের দিকে তাকালেন, যেন তার মনোবেদনা আর করুণার ভাষা বলতে চাচ্ছে। কিছুক্ষণ পর সামির বললেন, তুমি এখানে ঘুমাচ্ছ কেন? আমার ঘরে চলো, সেখানে আরাম করবে। সেই কথাগুলো বলার সময় সামির নিজেও নিজের অবস্থান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন। সামির, মাহিরা তার কণ্ঠে ভরা বিষণ্ণতা নিয়ে তাকে থামালো। সামির ঘুরে মাহিরার দিকে ফিরে আসলেন। বলো। মাহিরা এগিয়ে এসে তার বুকে দুপাট্টা ছড়িয়ে দিলেন। তোমাকে সবকিছু বলা উচিত ছিল। সেদিন আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম, ভয় করেছিলাম বাকির লাইবার ক্ষতি করবে। আমি সময় মতো সাহস করতে পারিনি। এখন বুঝতে পারছি আমার তোমাকে বলা উচিত ছিল।
সে আলতো করে সামিরকে ব্যাখ্যা করছিল। সামির তার কবজায় হাত বোলাতে লাগলেন। বলো তো, তুমি কিভাবে লাইবাকে বাঁচিয়েছিলে? মাহিরা একবার নিচু হয়ে সামিরের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নরম সুরে বলল, ড্রয়ারে রাখা আমি তোমার পিস্তলটা নিয়ে গিয়েছিলাম হোটেলের রুমে, মারতে নয়, ওকে ভয় দেখাতে। তার কণ্ঠস্বর এত নরম ছিল যে সামিরের মনটা তা প্রায় শুনতেই পারেনি। সামির হেসে উঠলেন। ও, আমার সাহসী স্ত্রী পিস্তলটা নিয়েছিল? একটু থেমে সামির সিঁড়ি বেয়ে তার ঘরে গেলেন এবং বেশ তাড়াতাড়ি ফিরে এলেন হাতে একটি পিস্তল নিয়ে। সামির ঠান্ডা কণ্ঠে মাহিরার দিকে পিস্তল বাড়ালেন। এটা ধরো। মাহিরা শিউরে উঠল, সামিরের দিকে তাকিয়ে কাঁপতে লাগলো। সামির বললেন আবার, ধরো এটা। মাহিরা কাঁপতে কাঁপতে পিস্তলটি হাতে নিল। সামির মৃদুস্বরে বললেন, পিস্তলটা লক্ষ্য করো। মাহিরা অবাক হয়ে লজ্জায় চোখ নামালো। মাহিরার হাঁটু কাঁপতে লাগলো। সামির, শুট। তবুও মাহিরার মধ্যে দ্বিধা কাজ করছিল। সামিরের কণ্ঠস্বর কঠিন হয়ে উঠল। শুট করো। মাহিরা কাঁপতে কাঁপতে বলল। কিন্তু সেই রাতে সামিরের ভয়ঙ্কর আওয়াজ হৃদয়ে বাজছিল। গুলি করো মাহিরা। মাহিরা তখনও পিস্তল হাতে দাঁড়িয়েছিল। মাহিরা কাঁপতে কাঁপতে আবার ট্রিগার টিপল, তবে তবুও কিছু হয়নি। ছোট ছোট ঘামের ফোঁটা কপালে জমে গেল। সে তাকালো সামিরের দিকে, যিনি ঠোঁটে আঙ্গুল রেখে নিঃশব্দে হাসলেন। আমাকে গুলি করো। মাহিরা থুতু দিলা আবার ট্রিগার টিপল, কিন্তু কেবলমাত্র 3টি পাতা ধুতি পড়ল। মাহিরা অসহায় হয়ে সামিরের দিকে তাকালো। সামির তার হাত থেকে পিস্তলটি নিয়ে গিয়ে চেম্বার খুলে দেখালেন। চেম্বারটি সবসময় শুটিংয়ের আগে খালি করা হয়। তিনি হেসে বললেন, এখন ধরো গুলি। মাহিরা আবার কাঁপতে কাঁপতে ট্রিগার টিপল, কিন্তু কিছুই ঘটল না। অশ্রুসিক্ত চোখে সে ছায়ার দিকে তাকালো। সামির সুরে বললেন, জীবন মানে শুধু তোমার সূক্ষ্ম আঙ্গুলের ট্রিগার টানাই নয়। মাহিরা পুরো জোর দিয়ে ট্রিগারটি টিপে রাখলো, কিন্তু হঠাৎ করেই পিস্তল হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। সামির তা তুলে নিলেন, আর মাহিরা দেখল পিস্তলটির ম্যাগাজিন সম্পূর্ণ খালি। তুমি তো পরীক্ষা করতে পারোনি যেগুলি আছে কিনা। সামির মৃদু হাসলেন। মাহিরার চোখে জল আর সামিরের হাসিটা যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। সামির গুলি ভর্তি করেছিল, তারপর ধীরে ধীরে মাহিরার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকে জড়িয়ে ধরে। পিস্তলটি মাহিরার হাতে রেখে নিজেও তা শক্ত করে আঁকড়ে ধরল। মাহিরা কাঁটা দিয়ে ট্রিগারের উপর আঙ্গুল রেখে ধীরে ধীরে চাপ বাড়াতে লাগলো। পিস্তল থেকে গুলি বের হয়ে সামনে টেবিলে রাখা ফুলদানির দিক দিয়ে গড়িয়ে গেল। ফুলদানিটি চট করে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মাহিরা হঠাৎ চেঁচিয়ে উঠে সামিরের গলায় ঝুলে পড়ল। এবার সামির পুরোপুরি বেপরোয়া, ব্যস্ত, অচেতন হয়ে উঠেছিল। তার স্ত্রী যেন এক মর্মান্তিক কায়ামত হয়ে তার গলায় বেঁধে বসেছিল। কিছুক্ষণ পর মাহিরা নিজেকে সামলাতে পারল এবং ধীরে ধীরে সামিরের কাছ থেকে দূরে সরতে চাইল, কিন্তু সামির আরো শক্তভাবে তার কোমরে হাত বেঁধে তাকে নিজের কাছেই টেনে নিয়ে এলো। সামিরের গরম শ্বাসের ধোঁয়া যেন মাহিরার নিঃশ্বাসের গতি ভেঙে দিচ্ছিল। মাহিরা লজ্জায় চোখ নামিয়ে সামিরের বাহুতে দাঁড়িয়েছিল। সামির হালকা গলায় বলল, কিসমে। মাহিরা হোঁচট খেয়ে তাকালো সামিরের দিকে, কিন্তু 1 সেকেন্ডও তার চোখ সামিরের লাল চোখে আটকে থাকতে পারল না। শীঘ্রই আবার চোখ নামিয়ে নিল। কিসমে মাহিরা। সামির মাহিরার কোমরের চাপ বাড়িয়ে তাকে আরো কাছে টেনে নিয়ে এলো। মাহিরা সামিরের কাছাকাছি হালকা কাঁপছিল। সামিরের নিকটে আসলে তার সব ভীতি ও লজ্জা আরো বেড়ে যেত। চোখ উঠানো তো দূরের কথা, বরং নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। সামির অনেকক্ষণ ধরে মাহিরার লজ্জায় ভরা মুখে তাকিয়ে রইল, যে চোখ নামিয়ে তার বাহুর মধ্যে দাঁড়িয়েছিল। তারপর হঠাৎ একটা কটূক্তিমূলক হাসি দিল। মাহিরা বিস্ময়ে তার দিকে তাকালো। সামির বলল, বুঝতে পারছি না, তোমার কাছে আসলে মনে হয় যেন প্রথমবার তোমার এত কাছাকাছি হচ্ছে। তোমার চোখ সরিয়ে নেওয়া আমার পক্ষে অসম্ভব। আর তোমার লাজুকতা, তোমার নির্জলা হাসি, ঠিক সেই প্রথমবারের মতো যখন আমি তোমাকে ছুঁয়েছিলাম। আর তোমার এই রূপ আমাকে প্রতিবার আরো পাগল করে দেয়। একটু থেমে আবার বলল, তোমার এই লাজুকতা, তোমার লজ্জা আমার থেকে দূরে সরে যাওয়া আমাকে পাগল করে দেয়। সেই মুহূর্তে সামির হঠাৎ করেই মাহিরাকে ছেড়ে দিল। মাহিরা যে ইতিমধ্যে তার স্পর্শে কাঁপছিল, সামিরের ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা করে ছুটে গেল, কিন্তু সামির আবারও তাকে বেঁধে নিল নিজের বাহুতে। তুমি কেন এত লাজুক? তোমার এই লাজ কোথায় ছিল?
যখন তুমি আমাদের বিয়ের পর ফোনে অন্য কারোর সাথে কথা বলেছিলে? সামির, মাহিরা আহত চোখে তাকালো সামিরের দিকে, যে আবার তার চরিত্রে আঘাত করছিল। তবুও মাহিরা ধীরে ধীরে সামিরের কাছ থেকে দূরে সরে গেল। সামির অসহায় হয়ে তার হাতে হাঁটছিল। দূরে মিশ্রিত আওয়াজে কানে ভাজছিল কাইয়ুমের কথা। সামিরের মন যেন চিৎকার করে বলছিল, আমার মাহিরা এমন নয়। কিন্তু সে কি করত? মাহিরাই নিজেই তাকে বলেছিল। যদি অন্য কেউ এটা বলতো হয়তো বিশ্বাস করতো না, কিন্তু সবচেয়ে কষ্টের হলো এই কথা মাহিরা নিজেই তাকে বলেছিল। আমি দুঃখিত। সামির মাহিরার দিকে তাকিয়ে বলল, যে চোখ নামিয়ে কান্নায় ভিজছিল। সামির হঠাৎ তাকে জোরে আঁকড়ে ধরে তার চোখের জল চুম্বনের মাধ্যমে নিজের ঠোঁটে তুলে নিতে লাগলো। ধীরে ধীরে তিনি তার নরম ঠোঁট মাহিরার ঠোঁটের সাথে মিলালেন। দীর্ঘ সময় ধরে তার উপর আলতো করে নিজের স্পর্শ ছড়িয়ে দিলেন। শেষমেশ সাবধানে মাহিরার কাছ থেকে সরে গেলেন। তারপর সামির গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সেদিন তোমার এবং লাইবার ভাগ্য ছিল যে ওই খারাপ মানুষটা বুঝতেই পারলো না পিস্তল খালি। অথবা হয়তো তোমরা পিস্তল ব্যবহার করতে জানো না। এক মুহূর্তের জন্য ভাবো, যদি ওই দিন তোমাদের সঙ্গে আরও খারাপ কিছু হতো তাহলে? আমি ভাবলেই ভয় পাই। সামির মুচকি হাসতে হাসতে মুঠো শক্ত করে বলল, আমি জানি মাহিরা, তোমার উদ্দেশ্য ভালো ছিল, লাইভা বাঁচাতে। এজন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। কিন্তু তুমি লাইভা বাঁচাতে গিয়ে নিজের সম্মানের প্রাণকে ঝুঁকিতে ফেলেছ। এটা আমি ক্ষমা করতে পারবো না, কারণ তোমার প্রাণ আমার জীবনের চাইতেও বেশি প্রিয়। আর তোমার সম্মান আমার সম্মান। যে কেউ আমার সম্মানকে জেনে বুঝে ঝুঁকিতে ফেলবে, তাকে আমি কখনো ক্ষমা করব না, সে তুমি হলো। সে কথা বলার পর সামির মৃদু করে মাহিরার মস্তকে হাত বুলিয়ে চুম্বন করলেন এবং ছুটে উঠে নিজের কক্ষে চলে গেলেন। দৃশ্যান্তর। কে? আমাকে এখানে নিয়ে কেন এসেছো? আমাকে খুলুন। সামির পাথরের বেসমেন্টের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল। দরজা খোলার শব্দে বাকির অর্ধচেতন চোখ উঁচু করে তাকালো। তার হাত চেয়ারে শক্তভাবে বাঁধা, চোখের উপর বাঁধা কাপড়। সামির করিমকে একটি সংকেত দিলেন এবং করিম গম্ভীর হয়ে বাকির চোখ থেকে বাঁধা কাপড় খুলে দিল। বাকিরের মুখ থেকে কষ্ট ও লজ্জার শব্দ ফেটে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি রাকিব, মালিক মুর্তাজার পুত্র। তুমি কি বুঝতে পারছো তুমি কত বড় ভুল করেছো? আর আমার সঙ্গে এসব করার সাহস কোথায় থেকে পেলো? তুমি যা করছো তুমি অবশ্যই দাম চুকাবে। সামির হঠাৎ এক ঘা মারল বাকিরের মুখে, যার সঙ্গে তার গর্জন মিশে গেল। বাকির হাত পা মচকিয়ে নিজের মুক্তির চেষ্টা করলো। বাকির চিৎকার করতে লাগলো, তুমি আমাকে কিছু করতে পারবে না। তোমার জীবন বাঁচাতে চাইলে আমাকে ছেড়ে দাও, না হলে আমার বাবা তোমার বাড়ি বল ডুজার দিয়ে ধ্বংস করে দেবে। আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে। তোমার সেই মেয়েদের ভিডিও, ব্ল্যাকমেল করার রেকর্ড। সামির এক পা শক্ত হয়ে বসানো চেয়ারে রেখে আরেক হাত দিয়ে বাকিরের উপর চাপ দিল। বাকির পাগলের মতো হেসে উঠল। আর আমি দেশের নামি দামি মেয়েদের ফাঁদে ফেলে তাদের শরীর নিয়ে খেলা করি, তারপর তাদের বাবা ও স্বামীর উপার্জন উপভোগ করি। কেউ আমাকে কিছু করতে পারবে না। তাহলে তুমি কি করবে? বাকিরের মুখে ব্যঙ্গ ছিল, চোখে অদম্য অভিমান। তুমি যে মিডিয়াকে ভয় দেখাচ্ছ, সেই মিডিয়া পুরো মাস ধরে আমাদের পিঠে ছুরি চালাবে। ঠিক তার পরের মাস থেকেই তাদের মুখ থেকে আমাদের জন্য মধু ঝরবে, কারণ আমরা তাদের মধু খাওয়াই। সে ঘুরে ফিরে সামিরের দিকে বলল। সামির ঠান্ডা চোখে তাকে মাপছিল। ধীরে সুরে বলল, আমি তোমার মতো অনেক কিছু দেখেছি, কিন্তু কেউ আমার স্ত্রীর কাছে যায়নি। সামিরের চোখে একটা অদ্ভুত জ্বলন। আমি অনেক নদী পার করেছি, অনেক দূর গিয়েছি, কিন্তু মাহিরার মতো এ জাতির নিষ্পাপ, শুদ্ধ এবং অটুট নারীর মতো কিছু দেখিনি। আমি লাইবার ক্ষতি করতে পারিনি, এটা আমার দুঃখ নয়। তবে তোমার স্ত্রীর সঙ্গে কিছু করতে পারিনি, সেটা আমার সবচেয়ে বড় কষ্ট। বাকির কুৎসিত হাসি দিল, কিন্তু সামিরের চোখে তখন লাল রাগের আগুন জ্বলছিল। সে মুঠো গেথে বলল, সে শুধু আমার স্ত্রী নয়, সে আমার প্রেম, আমার আবেগ, আমার সব। এমনকি এর ছায়াতেও কোনো ছায়াময় ধার্মিকের নামও নেওয়া উচিত নয়। তুমি যে ভাষায় তার নাম উল্লেখ করেছ, সে তোমার জন্য অভিশাপ। হঠাৎ করিম বলে গর্জন উঠল।
সামিরের কণ্ঠ এত জোরে ছিল যে ঘর জুড়ে কেঁপে উঠল, যেন বাতাস থমকে গেছে। করিম নীরবে মাথা নেড়েছিল। এই ঘরের তাপমাত্রা কমাতে হবে, এত কমিয়ে দিতে হবে যে ভিতরে সব উত্তাপ বেরিয়ে আসতে পারে। আর মনে রেখো, এটি কোনো সাধারণ মৃত্যু যেন না হয়। যতক্ষণ সে শেষ নিঃশ্বাস না নেয়, ঘরের তাপমাত্রা বাড়াতে থাকবে। সামির তার পায়ের মুষ্টিতে শক্ত এক লাথি মেরে বলল, আমি ভেবেছিলাম তোমার সঙ্গে একটা শান্তিপূর্ণ চুক্তি হবে, কিন্তু তুমি নিজের মর্যাদা নষ্ট করে নিজের মৃত্যু নিজের হাতেই ডেকে এনেছ। বাকির মাটিতে লুটিয়ে পড়ল। আগামীকাল অবধি তোমার শরীরের কোনো শ্বাস বাঁচবে না। সামিরের গলা গম্ভীর হয়ে উঠল। সে ঘর থেকে বেরিয়ে গেল, আর করিম করল তার আদেশ পালন করতে লাগলো। এইসব কি হচ্ছে? কাইয়ুম চোখ বড় বড় করে টিভির পর্দায় খবর দেখছিলেন। জাতীয় এক সংবাদ মাধ্যমে সামির দুরানির বিরুদ্ধে সরাসরি অভিযোগ উঠেছে। বাকি নিখোঁজ। মালিক মুর্তজার সঙ্গে সংঘাত এবং মিডিয়ার মুখে গল্প হয়ে ওঠা সেই বিস্ময়কর অধ্যায়। সামির ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। রিমোটটা তুলে নিয়ে ঠান্ডা মাথায় টিভিটা বন্ধ করে দিলেন। কাইয়ুমের দৃষ্টি তখনও সামিরের দিকে স্থির, যেন খুঁজে পাচ্ছিলেন না এমন তীব্র বিতর্কেও যার মুখে সন্তুষ্টির রেখা লেগে থাকে। সে মানুষটি আদতেই কেমন? সবার ঘরে বসেছিল দুজনে, আর কেউ ছিল না, শুধু সামির, কাইয়ুম আর ছায়া ঘন নীরবতা। সামির শান্ত গলায় বললেন, মিডিয়ার তো পুরনো অভ্যাস, যখন আসল কিছু পায় না তখন কল্পনার বুননে জড়িয়ে ফেলে মানুষকে। বাজে গল্পের বুননেই তাদের রুটি রুচি। চেয়ারের পেছনে হেলান দিয়ে ঠান্ডা গলায় বলল সে কথাগুলো। কাইয়ুমের বুক ছিঁড়ে যাচ্ছিল। কাইয়ুম আর থামতে পারলেন না। সে বলল, তুমি কি বোঝো না তুমি কতখানি ক্ষতিগ্রস্ত হচ্ছ? তোমার খ্যাতি আজ প্রশ্নবৃদ্ধি, সমস্ত ব্যবসায়িক চুক্তি হতছাড়া হয়ে যাচ্ছে, মিডিয়া তোমার নামে ঘিরে ডামা বানাচ্ছে, আর তুমি যেন কিছুই বোঝো না। আজ মিডিয়া মুর্তজার সঙ্গে আছে, কাল তাদের শরী পাল্টে যাবে, তখন তারা আমাকে সাপোর্ট করবে। সামির হালকা হাসি দিয়ে বললেন, ক্ষতির সহ্য শক্তি শেষের পথে। কাইয়ুমের গলা কেঁপে উঠল। রাগে বলল, তুমি কি পাগল নাকি? মিডিয়া তোমাকে অপরাধী বলছে আর তুমি হাসছো। সামির ঠোঁটের কোণে সে আগের হাসি রয়ে গেল। কুকুর ঘিউ ঘিউ করলে ঘরে আগুন লাগে না কাইয়ুম। সামির চোখে গভীর তাচ্ছিল্য নিয়ে বললেন, আর কুকুর ছিটকে গেলে যেমন জল মুছে ফেলা যায়, তেমনি মিথ্যা কথার গন্ধ বেশিক্ষণ থাকে না। বরং মুর্তজা মিডিয়াতে গিয়ে বেশ কাজ করেছে, এখন তাকে আক্রমণ করাটা বেশ মজার হবে। তুমি যা বলছো সেটা নিচ্ছক দস্তব। কাইমের মুখ্য লাল হয়ে উঠছিল তোমার কারণে। আজকের চুক্তিটাও আমাদের হাতছাড়া হয়েছে। আগামী 24 ঘন্টার মালিক মুর্তজা আমাদের প্রতিযোগী সংস্থার সঙ্গে চুক্তি সহ করবে এবং তারপর বাকিগুলো। সামির সেই একই ভঙ্গিতে চোখ মেলে তাকালেন। সামির বললেন, তাহলে ওজন করো আর দেখো তোমার লজ্জা কোথায় লুকায়। কাইয়ুম সামিরের চোখ এড়িয়ে গেল। ঘরে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। লাইভে প্রস্তাব প্রত্যাখ্যান করলো কেন? সামির জিজ্ঞেস করলেন হালকা স্বরে। কাইয়ুম দম নিয়ে উত্তর দিতে চাইলেও তার কণ্ঠে ধরা পড়ে গেল একরাশ অপরাধ বোধ। চেয়ারে হেলান দিয়ে বসে সামিরের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, যেন কাইয়ুমের সে নিরুত্তর অবস্থান উপভোগ করছিলেন। কাইয়ুম জানতেন সামির কখনো তার স্ত্রী মাহিরার সম্মান নিয়ে মুখ খোলেন না। তার ভালোবাসা ছিল নীরব অথচ গাঢ়, আর সে কারণেই কাইয়ুম কখনো সামিরের সামনে মাহিরার নাম নেওয়ার সাহস করতেন না। আজ যেন সেই নীরব ভালোবাসার গাম্ভীর্য আরো দৃঢ়ভাবে ধরা দিল। কাইয়ুম চোখ নামিয়ে চেয়ারের পাশে পড়ে থাকা সামিরের হাত স্পর্শ করল। তার চোখে একটাই প্রশ্ন, এই মানুষটিকে কি আমার আসলেই চিনি? বাকিরের নিখোঁজ হওয়ার খবর দেখছিলেন মাহিরা। তার চারপাশে যেন শব্দের একটি ছায়া গড়ে উঠেছিল। টেলিভিশন সেটের দপদপে আলোয় বারবার ভেসে উঠছিল মালিক মুর্তজার মুখ। সংবাদে তিনি দায়ী করছেন সামির দুরানিকে। এক একটি বাক্য যেন কামানের গোলার মতো এসে বাজছিল মাহিরার কানে। শুধু তাই নয়, শোনা যাচ্ছিল সামিরের সম্পদ ও কর সংক্রান্ত পুরনো রেকর্ড তদন্ত চেয়েছে। সরকারিভাবে শেডার কর ফাঁকির মামলায় অভিযুক্ত। এমনকি একজনের নিখোঁজ হওয়ার ঘটনায় তার নামে দায়ের করা হয়েছে একটি এফআইআর। মাহিরা জানতেন এইসব অভিযোগ শুধু ভিত্তিহীন নয়, উদ্দেশ্য প্রণোদিত। তিনি জানতেন বাকিরের নিখোঁজ হওয়ার পেছনে সামিরের কোনো হাত নেই, বরং এই ঘটনার গভীরে যে ছায়া নেমে এসেছে তা হয়তো বাকির নিজেই সৃষ্টি করেছে। টিভি চ্যানেলে হঠাৎ ভেসে উঠল ব্রেকিং নিউজ।
পর্দায় চলতে থাকা ভিডিওতে দেখা গেল এক যুবক একটি তরুণীকে বিব্রতকরভাবে জড়িয়ে ধরেছে। মেয়েটির মুখ ঝাপসা করা, কিন্তু ছেলেটি বাকির পরিষ্কার চিনে নেওয়ার মতো। মাহিরা তৎক্ষণাৎ মোবাইল হাতে তুলে সোশ্যাল মিডিয়ায় খুঁজলেন। সত্যি ভিডিওটি ততক্ষণে ভাইরাল। মানুষের ক্ষোভে ভরে উঠেছে কমেন্ট সেকশন। চোখ নামিয়ে টিভির চ্যানেল পাল্টালেন তিনি। এখন যে চ্যানেলে থামলেন সেখানে এক জনপ্রিয় টিভি অ্যাঙ্কর সামির দুরানির সাক্ষাৎকার নিচ্ছেন। সামির পরেছিলেন হালকা নীল শার্টের উপরে স্কাই ব্লু কোট, নীল জিন্স। চোখে মুখে অদ্ভুত প্রশান্তি আর আত্মবিশ্বাসের আভা। কারাগারের আবছা আলোয় বসে থাকা সামি যেন রাজা তার মাটির সিংহাসনে। প্রথম প্রশ্নটা ছিল সরাসরি। মিস্টার সামির দুরানি, মালিক মুর্তজা আপনাকে তার ছেলের নিখোঁজের জন্য দায়ী করছেন। এই অভিযোগ কতটা সত্য? সামিরের গলায় ছিল না একটু রাগ বা ভয়। কেবল শান্তভাবে বললেন, আপনার বরং মালিক মুর্তজাকে জিজ্ঞেস করা উচিত কেন তিনি আমাকে দোষারোপ করছেন। আপনি নিশ্চয় দেখেছেন সে ভিডিও যেখানে বাকির একজন মেয়েকে হয়রানি করছেন। এমন আরও অনেক ভিডিও আছে যা এখনো প্রকাশ পায়নি। আমি নিশ্চিত তদন্তের মাধ্যমে সব প্রকাশ আসবে। অ্যাঙ্কর আবার প্রশ্ন করলেন, আপনার বোন মিস লাইবা কেন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, যেখানে এই সম্পর্কের প্রস্তাব দুই পরিবারের সম্মতিতে এসেছিল? ঠিক সেখানে তো মূল পার্থক্য। বিয়ের আগে আমরা জেনেছি মালিক মুর্তজার ছেলেরা চরিত্রের দিক থেকে কতটা নিচু মানের, তাই লাইবা নিজেই সিদ্ধান্ত নিয়েছিল এমন পরিবারে যাওয়া তার পক্ষে সম্মানজনক নয়। সামির হাসতে হাসতেই উত্তর দিলেন, এক প্রশ্নের পর আরেক প্রশ্ন। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ভুয়া আইডি ব্যবহার করে সম্পত্তি গড়েছেন। আপনার ব্যাংক ব্যালেন্স ও দলিলপত্র জাল। সামির এবার একটু গম্ভীর হয়ে বললেন, আমার সমস্ত সম্পত্তির দলিল আমি আদালতে পেশ করেছি। আদালতে ঠিক করবে কে দোষী আর কে নির্দোষ। বরং আমি মালিক মুর্তজার বিরুদ্ধে 200 কোটি টাকার মানহানির মামলা করেছি, যার রায় আজও তার জন্য অপেক্ষা করছে। এভাবে প্রশ্ন চলতেই থাকলো, কিন্তু এক মুহূর্তের জন্য সামিরের কণ্ঠে ক্লান্তি আসেনি। বরং শেষ প্রশ্নে অ্যাঙ্কর আর সামির দুজনেই হেসে উঠলেন। এই কথাটা শুনে মাহিরার চোখে যেন সামিরের সেই গম্ভীর অথচ কোমল মুখটা স্পষ্ট হয়ে উঠল। কিন্তু পরের মুহূর্তেই কিছু একটা জ্বলে উঠল তার ভিতরে। হয়তো হিংসা, হয়তো অভিমান, কিংবা হয়তো সামিরের প্রতি অতিরিক্ত দুর্বলতা। টিভির স্ক্রিনে সামিরের শান্ত তীক্ষ্ণ চেহারা ঘুরে বেড়াচ্ছিল, আর মাহিরা নিজের অজান্তেই রিমোটটা হাতে তুলে নিয়ে এক ঝটকায় টিভিটা বন্ধ করে দিলেন। তার হৃদয়ের গভীর কোথাও যেন প্রতিধ্বনিত হচ্ছিল, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না, কিন্তু ভালোবাসা জিনিসটা বড্ড খারাপ। সেটা কখনো কখনো কষ্ট হয়ে ওঠে, নিজেকেই পুড়িয়ে দেয়। কাইয়ুম রিমোটটা তুলে এমনভাবে ছুঁড়ে মারলেন যে দেয়ালে ঝোলানো টেলিভিশনের স্ক্রিনে ভয়াবহ শব্দে ফাটল ধরল। সামির দুরানির সেই লাইভ সাক্ষাৎকার তখনও চলছিল। তার চোখে আগুন, ঠোঁট কামড়ে ধরে ঘরের চারদিকে তাকাচ্ছিলেন, যেন সামিরের প্রতিচ্ছবিকে ধ্বংস করে দিতে পারলেই শান্তি পেতেন। না না না, আমি তোমাকে জিততে দেব না। কাইয়ুম নিজের সাথেই যেন কথা বলছিলেন। একের পর এক ক্ষোভে ঘরের সাজানো এলইডি বাতিগুলো খুলে মাটিতে ছুঁড়ে মারলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না, যাকে তিনি বারবার অপমান করতে চেয়েছেন সেই সামির দুরানি এতটা ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছেন। বাকির সে ভিডিওটি ফাঁস হয়ে যাওয়ায় সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মালিক মুর্তজার। তার রাজনৈতিক অবস্থান, এমনকি মন্ত্রিক পর্যন্ত এখন হুমকির মুখে। আর মিডিয়া, যারা একদিন সামিরকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল, তারাই আজ প্রশংসায় আকাশ কাঁপছে। সে সবসময় আমার এক ধাপ আগে ছিল। কাইয়ুমের চোখে জল নয়, ছিল জ্বলন্ত ঘৃণা। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব, সেখানে তোমার জন্য জলও থাকবে না, বাতাসও থাকবে না। আমি তোমার কাছ থেকে মাহিরাকে ছিনিয়ে নেব। স্বামীর, আমি তোমার চোখের সেই আশঙ্কা দেখছি, তোমার দুর্বলতা সে, তাকে আমি আগুনে পোড়াবো। তুমি যখন তার কাছে আসবে, সেই আগুন নিজেই পুড়ে যাবে। এটা হবে তোমার সবচেয়ে বড় পরাজয়। ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামিরের ক্ষতি করার জন্য পাগলের মতো একের পর এক জিনিস ভাঙতে লাগলেন। গ্লাস, ল্যাম্প, টেবিলের ফুলদানি, সব। অন্যদিকে মাহিরা তখন গভীর দুশ্চিন্তায় ঘুমোতে পারছিল না। সে ক্লান্ত হলেও মন যেন তাকে বিশ্রাম নিতে দিচ্ছিল না। সে জানালার পাশে এসে দাঁড়ালো। বাইরে বিশাল সব গাছ, ছায়া ঘেরা লন, সবকিছু আজ তার কাছে ভীতিকর লাগছিল। রাত গভীর হয়ে এসেছে।
কিন্তু সামির এখনো ফেরেনি। কোথায় আছে সে, কার সঙ্গে? মাহিরা জানালার পর্দা একপাশে সরিয়ে তাকালো। অজানা এক আশঙ্কায় ঠোঁট কামড়ে ধরল। তার মনের মধ্যে বারবার ভেসে উঠছিল সেই টিভি সাক্ষাৎকারের দৃশ্য, সামিরের পাশে বসা সেই জনপ্রিয় নারী অ্যাঙ্কর। মাহিরা ফিসফিস করে বলল, ক্যামেরার সামনে যদি অতি ঘনিষ্ঠ হয় তাহলে ক্যামেরার পেছনে কি হয়? তার পায়ের নিচে যেন মাটি ছিল না। ঘরের এক কোণে বারবার হেঁটে হেঁটে নিজেকে সামাল দিতে চাইলেও মন ঠান্ডা হচ্ছিল না। হঠাৎ রান্নাঘরে ঢুকে চুলার পাশে দাঁড়িয়ে একরকম জেদে সে রান্না শুরু করলো। নিজেকে কাজে ব্যস্ত রাখো, না হলে পাগল হয়ে যাবে। এই কথা নিজেকে বোঝাতে লাগলো। ফ্রিজ থেকে সবজি বের করে খুব জোরে জোরে কাটাকাটি করতে লাগলো। এক একটা কাটা যেন তার রাগের প্রতিধ্বনি। আমি এতটা চিন্তিত ছিলাম, অথচ ও একটা কথাও বলেনি আমার সাথে। মায়েরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একটা হাঁড়ি তুলে চুলায় আশ্রে ফেললো। আমাকে কি বলে বোঝাবে যে আমি তার কাছে কতটা মূল্যহীন? তারপর আবার নিজের মনেই ফুঁসতে লাগলো, এই অত্যাচারী, মনহীন, ঠান্ডা মস্তিষ্কের মানুষটার সঙ্গে আমি আর কত দূর যাব? ঠিক তক্ষুনি স্বামীর ঘরে ঢুকলেন। দরজার সামনে দাঁড়িয়ে রান্নাঘরে সেই ভাঙচুরের শব্দ শুনে থমকে গেলেন। স্বামীর চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছায়া নেমে গেল। স্বামীর চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের ছায়া নেমে এলো। ঘরের এই অবস্থা দেখে তিনি অবাক হলেন, অথচ মাহিরা এখনো টের পায়নি তিনি এসেছিলেন। স্বামীর চুপচাপ হাঁটতে লাগলেন নিজের ঘরের দিকে, কিন্তু হঠাৎ আবার এক হাড়ি আশ্রে পড়ল। শব্দে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। স্বামীর পা থেমে গেল। তিনি ঘুরে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে তাকালেন এবং অবাক হলেন। মাহিরা দাঁড়িয়ে আছে রান্নাঘরের মাঝখানে, চোখে আগুনের মতো দৃষ্টি, চুল অবিন্যস্ত, কাপড়ে লেগে থাকা জল, অথচ মুখে সেই অজানা ব্যথা যেটা স্বামীর কল্পনাও করতে পারেননি। তুমি এই সময় এখানে কি করছো? মাহিরা স্বামীর কণ্ঠস্বর শুনে সামান্য ফিরে তাকালো, তারপর আবার মুখ ফিরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। আমি একটা প্রশ্ন করেছি মাহিরা, এই সময় তুমি এখানে কি করছো? কাপড় কাচ্ছি। মাহিরা দাঁতে দাঁত চেপে রাগে গলার টান চেপে রেখেই উত্তর দিল। চোখ ফিরিয়ে না তাকিয়ে কেবল হাতের ছুরি দিয়ে জোরে কাটা বোর্ডে একটা ঝাঁঝালো শব্দ তুলে মারল। স্বামীর থমকে গেল। আজ সে এমন করছে কেন? মাহিরা তখন লেবু রঙা সাদামাটা কটনের সালোয়ার কামিজে ছিল। চুলগুলো ঢিলে করে খোপা করে রেখেছিল। মাথায় কোনো ওড়না ছিল না। রান্নাঘরে একা দাঁড়িয়ে নিজের মতো কাজ করছিল সে, সাদা গায়ের রঙে লাল আভা মিশে। সেই মুহূর্তে যেন সে ছিল এক জীবন্ত রূপকথা। সামিরের মন অস্থির হয়ে উঠল। সে তো আমার, সম্পূর্ণ মাথা থেকে পা পর্যন্ত শুধু আমার, তাহলেই দূরত্ব কেন? তার নিজের ঠোঁটে জিভ বুলালো সামির। গলায় যেন কাটার দল আটকে গিয়েছে। মাহিরার এই উপস্থিতি, এই রূপ, এই গন্ধ, সবকিছু যেন তাকে আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে মাহিরা আরেকটা বাসন জোরে সেলফে ফেলে দিল। সামির এক চমকে তাকালো। মাহিরার আচরণ আজ একেবারেই অজানা। এই সময় কাপড় কাচ্ছো কেন? এটা তো দিনে করতেই পারতে। সামির হালকা মজা করে বলার চেষ্টা করলো। মাহির একটু ঘাড় ঘুরিয়ে তাকালো সামিরের দিকে, তীক্ষ্ণ এক দৃষ্টি। আল্লাহ! সামিরের দম বন্ধ হয়ে আসছিল। চুলের ঢিলা খোপা খুলে গিয়ে তার ব্রাউন সিল্কি চুল যেন ঝর্ণার মতো বয়ে কাত পেরিয়ে পুরো পিঠ ঢেকে ফেলেছে। সেই কোমর চুলে আচ্ছাদিত হয়ে যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। মাহিরার রাগে সেই চুলগুলো আবার খোপা করতে গেল, কিন্তু মাঝপথে থেমে গেল, কারণ পেছন থেকে সামির তার গলায় গরম নিঃশ্বাস ফেলছে। স্বামী নিজেই তার চুল তুলে আবার খোপা করে দিতে চাইল, কিন্তু মাহিরা এক ঝটকায় সেই খোপা খুলে আবার নিচে করে নিল এবং দ্রুত স্বামীর থেকে দূরে সরে গিয়ে সিঙ্কে দাঁড়িয়ে বাসন মাজতে শুরু করলো। স্বামী সে আচরণে আহত হলো। মাহিরা যদি অভিমান করেও তাকে এভাবে ঝটকে দেয় বা দূরে সরিয়ে দেয়, সেটা স্বামীর সহ্য হয় না। স্বামীর রাগে কিছুটা এগিয়ে গেল। সোজা করে উত্তর দাও মাহিরা, তুমি এখন এত রাত করে এসব কাজ করছো কেন? আপনারই আদেশে করছি। মাহিরা নির্লিপ্ত গলায় বলল, সব কর্মচারীদের খাবার আমি তৈরি করি, তাই কালকের প্রস্তুতি নিচ্ছি। এখানে পরিবারের লোক কম, কর্মচারী বেশি, খাবার তৈরি করতে সময় তো লাগবেই। স্বামীর হতবাক হয়ে গিয়েছিল। সে তো ভুলেই গিয়েছিল রাগের মাথায় একদিন বলে ফেলেছিল মাহিরাকে এই দায়িত্ব নিতে, আর মাহিরা সেই কথাকে আজও পালন করে চলেছে। স্বামীর নিজের মুঠি শক্ত করে ধরে রেখেছিল তার স্ত্রী, স্বামীর দুরানির স্ত্রী, এখন রান্নাঘরে দাঁড়িয়ে কর্মচারীদের খাবার তৈরি করছে। স্বামীর গলা ভারী করে বলল, থেমে যাও, এই কাজ আর তোমাকে করতে হবে না।
ভবিষ্যতে আর নয়। মাহিরা একবার তাকিয়ে সামিরের চোখে চাইল, তারপর আবার নিজের কাজে ফিরে গেল। সামির এবার মাহিরার হাত ধরে ফেলল। তার হাতে যেন আগুন, মুখটাও অসম্ভব লাল, কপালে বিন্দু বিন্দু ঘাম। তোমার ঘাম হচ্ছে কেন মাহিরা? এই তো শীতল আবহাওয়া, রান্নাঘরে এসিও চলছে। সামির উদ্বিগ্ন হয়ে হাত রাখলো মাহিরার কপালে। সে চমকে উঠল, কপাল জ্বলন্ত, পুরো শরীর যেন আগুনে ভরে আছে। তোমার জ্বর হয়েছে মাহিরা? সামির একেবারে ছটফট করতে লাগলো। মাহিরা তখন তার লালচে চোখে তাকালো সামিরের দিকে। সামির অনুভব করলো তার শরীর কাঁপছে। এক ঝটকায় সে মাহিরাকে নিজের বুকে টেনে নিল। মাহিরা, আমার জান, কি হচ্ছে তোমার? সামির তার মুখ দুহাতে জড়িয়ে ধরল। মাহিরা ধীরে তাকিয়ে সামিরের চোখে চাইল, পর মুহূর্তেই ঢলে পড়ল সামিরের বাহুতে। মাহিরা, মাহিরা! সামির উন্মাদের মতো তার গালে হাত বোলাতে লাগলো। ওঠো মাহিরা, চোখ খোলো। হে আল্লাহ, কি হচ্ছে তোমার? সামির দেরি না করে তাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে রুমে চলে গেল। সামির মাহিরাকে বিছানায় শুয়ে দিয়ে উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে লাগলেন। একবার তার পারিবারিক চিকিৎসককে ফোন দিলেন, কিন্তু লাইন শুধু আউট অফ রেঞ্জ বলে সাড়া দিচ্ছিল। বিরক্ত হয়ে ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে আবার মাহিরার পাশে ছুটে গেলেন। মাহিরা তখন সম্পূর্ণ জ্ঞানহীন, নিতর হয়ে পড়েছিল। স্বামী দ্রুত তার পা দুটো হাত দিয়ে ঘষতে লাগলেন। মনে হচ্ছিল তার দেহ যেন জ্বলছে। ঠান্ডা পানির ছিটা দিতে লাগলেন মুখে বারবার, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছিল না। অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা পানির সেক দিলেন, কিন্তু তাতেও কোনো উন্নতি দেখা গেল না। স্বামী দেরি না করে মাহিরাকে আবার কোলে তুলে নিয়ে বাথরুমের দিকে ছুটে গেলেন। শাওয়ারের নিচে দাঁড় করিয়ে জল ছেড়ে দিলেন তিনি। ঠান্ডা পানি পড়তেই মাহিরার দেহটা কেঁপে উঠল। স্বামী তার কোমর জড়িয়ে ধরে তাকে সোজা করে রাখলেন। কিছুটা জ্ঞান ফিরে আসতেই মাহিরা চোখ আধা খুলে স্বামীরকে দেখে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। মাহিরা, তুমি ঠিক আছো? প্লিজ জান, জ্ঞান ফেরাও। আমার জান, প্লিজ চোখ খোলো। এভাবে না প্লিজ, আমি মরে যাব প্লিজ। স্বামীর ব্যাকুল হয়ে তার কাঁধ ধরে নাড়িয়ে দিতে লাগলেন। একদিকে প্রবল জল, অন্যদিকে রক্তচাপ এতটাই নিচে নেমে গিয়েছিল যে মাহিরার জ্ঞান ফিরছিল না। কতদিন ধরেই না সে নিজেকে অবহেলা করে চলেছে। স্বামীর রাগ, তার অবজ্ঞা, উপেক্ষা, সব মিলিয়ে মাহিরার জীবনী শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল। সেই কষ্ট, সেই ক্লান্তির শেষ সীমায় পৌঁছে আজ সে এই অবস্থায়। স্বামীর মাহিরাকে আবার একটু সরিয়ে দেখলেন, সে আবারও অচেতন হয়ে পড়েছে। দীর্ঘক্ষণ ধরে শাওয়ারের নিচে রাখলেন, তারপর আবার কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিলেন। কাপড় তখন পুরো ভেজা। স্বামীর তাড়াতাড়ি উঠে ওয়ার্ড্রবের দিকে গেলেন, তবে ওয়ার্ড্রব খুলতেই দেখলেন সেখানে মাহিরার কোনো জামা নেই। রাগে মুষ্টিবদ্ধ হাতে একটা ঘুষি মেরে দরজা বন্ধ করে দৌড়ে মাহিরা রুমে গেলেন। সেখান থেকে একটি জামা এনে খুব যত্ন করে মাহিরার ভেজা কাপড় বদলে দিলেন। তারপর মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে রাখলেন। জ্বর অনেকটাই কমে এসেছে, কিন্তু মাহিরা এখনো অচেতন। স্বামীর বিছানায় বসে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। এমন নিস্তেজ, এতটা দুর্বল দেখাচ্ছে তাকে আগে কখনো দেখেননি। হয়তো জ্বরের সাথে সাথে প্রেশারও কমে গিয়েছে। স্বামীর চিন্তিতভাবে ভাবলেন। ঠিক তখনই আবার ফোন হাতে নিলেন এবং ডাক্তার ধরলেন। চলে যাওয়ার আগে একটা হালকা হাসি দিয়ে ডাক্তার বিদায় নিলেন। স্বামীর আবার মাহিরার পাশে এসে বসে পড়লেন। আদর করে তার কপালে হাত বুলাতে লাগলেন। এক ঝাঁক চুল সরিয়ে তার গালে হালকা চুমু দিলেন। তারপর ফিসফিস করে কানে কানে বললেন, এটা ভালো কৌশল বের করেছ আমার প্রাণ কারার। আজ তুমি আমায় সত্যি ভয় পাইয়ে দিয়েছিলে। মৃদু হেসে তার কানের লতিতে হালকা কামড় দিলেন। তারপর কমফোর্টার টেনে মাহিরার কোমর জড়িয়ে নিজের বুকে টেনে নিলেন। এভাবেই পাশে থেকে নিঃশব্দে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেন। সকালে চোখ খুলতেই মাহিরা নিজেকে সামিরের বাহুতে আবদ্ধ দেখতে পেল। বিস্মিত হয়ে সে ঘরের দিকে তাকালো। আমি এখানে কিভাবে এলাম? সে সামিরের বুকের সাথে সম্পূর্ণভাবে যুক্ত ছিল, আর সামির শক্তভাবে তার কোমরটি নিজের বাহুতে ধরে রেখেছিল। উপরে তাকাতে সামিরের ঘুমন্ত মুখটা চোখে পড়ল। ঘুমেও যেন এক গর্ব মিশে আছে। তার সেই গর্বিত নাকটাকে দেখে মাহিরার মনে হাসি এলো। সে ভাবলো ঠোঁটটা আলতো করে সামিরের নাকের উপর রাখে। তারপর যেন না ভেবেই নিজের ঠোঁটটাকে ছুঁয়ে দিল সামিরের ঠোঁটে। আবার চারপাশে চোখ ফেরাতেই মাহিরার চোখ ভরে উঠল অশ্রুতে। এই ঘর, এই বিছানা, এই চার দেয়ালের মাঝে লুকোনো কত শত স্মৃতি, এবং আজ সে নিজের স্বামীর বাহুতে।
নিজের পরিচিত আশ্রয়ে ভালোবাসার ছায়ায় সামির তখনও ঘুমিয়েছিল। তবে ঘুমের মধ্যেই যেন তার শরীর টের পাচ্ছিল মাহিরার উপস্থিতি। মাহিরার হাত এখনো কোমরে রাখা, শরীর তার বুকের সাথে লেগেছিল। একটা পা সামিরের গায়ের উপর, এমন ভাবে জড়িয়ে যেন কোনো দূরত্বই অবশিষ্ট নেই। সামির কয়েকবার চেষ্টা করেছিল নিজেকে সরিয়ে রাখতে, কিন্তু মাহিরা আবার তার কাছেই চলে এসেছিল। এখন সে কেবল নিজের ভিতরকার ঝড়কে থামাতে মরিয়া হয়ে চেষ্টা করছিল। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামির নিজের কপাল ছুঁয়ে দেখল মাহিরার কপালে এখনো জ্বরে গরম। সে সাবধানে তার স্ত্রীর মুখের দিকে তাকালো। তখন ফিসফিস করে মাহিরার কানে বলল, তুমি আমার ভালো দিকগুলো পরীক্ষা করছো মাহিরা। তোমার স্পর্শ, তোমার নড়াচড়া আমাকে ক্রমেই পাগল করে তুলছে। আর যদি তুমি এমনই কোমল থাকতে চাও, তাহলে তোমার এই নরম প্রকৃতি আমার পক্ষে সহ্য করা কঠিন হয়ে যাবে। আমি জানি আমার তীব্রতা হয়তো এই সূক্ষ্ম অনুভব সহ্য করতে পারবে না। এই কথা বলে সামির তার স্পর্শ রেখে উঠে দাঁড়ালো। নিজেকে স্বাভাবিক রাখতে সে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কারণ মাহিরা তাকে আজ পাগল করে দেওয়ার একটুও কমতি রাখেননি। কাইয়ুম তখন একটি ট্রেডমিলে দৌড়াচ্ছিলেন। তিনি তার গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছিলেন। তার মন তখন কেবল ছায়াময় নদীর কথা ভাবছিল। আমি যেন নিজেই নিজের পরবর্তী করণীয় নিয়ে ভাবছিলাম। হঠাৎ তার মোবাইল একটি রিং বাজলো। স্ক্রিনে নম্বরটি দেখে তিনি ট্রেডমিল বন্ধ করে ফোনটি হাতে নিলেন এবং কল রিসিভ করলেন। কাইয়ুম প্রশ্ন করলেন, হ্যাঁ বলো, সব ঠিকঠাক আছে তো? মাহিরা কি ঠিকঠাক আছে? স্যার, ওনাকে তো খুঁজে পাচ্ছি না। সাকিনা মোবাইলটি কানের পাশে ধরে আস্তে করে বলল। কাইয়ুম গর্জে উঠলেন, তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কেন তোমার পেছনে এত টাকা খরচা করছি মাহিরার খবর নেওয়ার জন্য? এখন কি না তুমি বলছো সে স্যারকে মাহিরাকে খুঁজে পাচ্ছে না? সাকিনা বিড়বিড় করে বলল, স্যার, আমি শুধু বলছিলাম আমি পুরো বাড়ি খুঁজে দেখেছি, কিন্তু মাহিরা বিবিকে কোথাও পাইনি স্যার। আমি ভাবছি তিনি হয়তো সামির স্যারের ঘরে আছেন। সে এত জোরে চিৎকার করলেন যে সাকিনা মোবাইল কানে ধরে রাখতে পারল না। তুমি কি বলছো? তুমি কেন এখনো সেখানে যেতে দিয়েছো? এটা কিভাবে সম্ভব? আমি তো তোমাকে বলছিলাম মাহিরার ঘরে একটা ক্যামেরা বসাতে। তুমি কেন এখনো সেই কাজটা করলে না? খুবই ফেটে পড়লেন তিনি। কাইয়ুম রেগে গিয়ে আবার ট্রেডমিলে উঠে পড়লেন। স্যার, ক্যামেরা কিভাবে বসাবো? পুরো বাড়িতে তো ক্যামেরা আছে এবং সেগুলো সামির স্যার নিজেই পর্যবেক্ষণ করেন। তাদের ব্যক্তিগত ঘরে ক্যামেরা বসানো খুবই কঠিন। আসলে এরকম করেই তো আমি প্রথমে ধরা পড়ে গিয়েছিলাম। আমি তোমার কাছ থেকে চুক্তি শুনতে চাই না। আমি তো পরিষ্কারভাবে বলেছিলাম কাজটা করতে। এখন আমার কথাটা শোনো। কাইয়ুম ব্যাখ্যা করতে লাগলেন আর সাকিনা মাথা নাড়ে সম্মতির ইঙ্গিতে চুপচাপ শুনতে লাগলো। অন্যদিকে সামির ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মাহিরা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। সামির ফোন করে মাহিরার খাবারের ব্যবস্থা করতে বলল। এরপর সে এসে মাহিরার পাশে বসলো। চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর এত কাছে বসে মাহিরার মুখ দেখছিল সে। সে পরিচিত মুখ, সেই ঠোঁট, যেগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সামিরের ভেজা চুল থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মাহিরার গালে। মাহিরা এক মুহূর্তের জন্য চমকে উঠল। ঘুম ভেঙে গেল। কেমন আছো মাহিরা? সামির তার দিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো। মাহিরা উঠে বসতে চাইল, কিন্তু ক্লান্তিতে দুলে উঠল। সামিরের মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। কি হয়েছে? কষ্ট পাচ্ছ? সামির তার কণ্ঠে চিন্তা মিশিয়ে জিজ্ঞেস করলো। সামিরের প্রশ্নে মাথা নেড়ে নিশ্চিত করলো মাহিরা। ঠিক আছি। তার মন থেকে তখনও বিস্মিত হয়েছিল সে। আমি এখানে কিভাবে এলাম? এই প্রশ্নটাই তাকে ভাবিয়ে তুলেছিল, কারণ মনে করতে পারছিল না যে কিভাবে এখানে এসেছে। হঠাৎ চোখ চলে গেল নিজের পোশাকের দিকে। সে তখন পরা ছিল বেগুনি রঙের ফ্রক আর ট্রাউজার, কিন্তু সে স্পষ্ট মনে করতে পারছিল রাতে সে লেবু রঙের পোশাক পরেছিল। সামির তখন তাকে লক্ষ্য করছিল। মাহিরা ধীরে ধীরে উপরের দিকে তাকিয়ে সামিরের চোখে চোখ রাখলো, তারপর আবার মাথা নিচু করলো। চোখ লাল হয়ে উঠেছিল। সামির হেসে উঠল। সে মাহিরার কাছে গিয়ে এলো। এখন অবশ্যই আমার সুন্দর স্ত্রীর ছোট্ট মাথাটা ভাবছে সে তো এই জামা পরেনি, তাহলে কে পরিয়ে দিয়েছে? আমার সৌন্দর্য ভরপুর স্ত্রী। গত রাতে তোমার জ্বর অনেক বেড়ে গিয়েছিল, তোমাকে আমি নিজে গোসল করিয়েছি, তারপরে জামাগুলো পরিয়ে দিয়েছি। আর তুমি তো জানো এই কাজগুলো তো আমি কতটা দক্ষ। সামিরের চোখে চোখ রেখে বলল সেই শেষ বাক্যটা।
মাহিরা লজ্জায় লাল হয়ে যাচ্ছিল আগে, এবার সামিরের কথায় গালও কাঁপতে শুরু করলো। সে কিছুটা আতঙ্কিত হয়ে সামিরের থেকে একটু দূরে সরে যেতে চাইলো, কিন্তু এই সরে যাওয়ার চেষ্টাটা যেন সামিরের ঠোঁটে এক মৃদু হাসির রেখা টেনে দিল। তোমার এই ছোট্ট প্রতিবাদী ভঙ্গিটাও দারুণ, জানো। তবে তুমি জানোই তো এটা খুব একটা কাছে আসবে না। সামির কোমরে হাত রেখে মাহিরাকে নিজের দিকে টেনে নিল। মাথা নিচু করে ঠোঁটে ছুঁয়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তে ডোরবেল বেজে উঠল। সামির অনুমতি দেওয়ার পর একজন কর্মচারী প্রাতরাশের ট্রলিটা ঘরে নিয়ে এলো। সামির আর মাহিরাকে একসাথে দেখে শাহিদার মুখে মৃদু হাসি নিয়ে দাঁড়ালো। মাহিরার মুখে ছড়িয়ে থাকা লজ্জার রঙে যেন রংধনু ফুটে উঠেছিল। সেটা দেখে শাহিদা যেন আনন্দে ভরে উঠল। ঠিক আছে, আপনি যান। সামির নির্দেশ দিল। শাহিদা ট্রলিটা রেখে ঘর থেকে বেরিয়ে গেল। সামির এক গ্লাস জুস তুলে মাহিরার দিকে বাড়িয়ে দিল। মাহিরা এক চুমুক নিয়ে তা পাশে রাখা টেবিলে রেখে দিল। তা দেখে সামির জানতে চাইল, খাচ্ছ না কেন? মাহিরা মুখটা বাঁকিয়ে রাখলো। সামিরের চোখে বিরক্তির ছায়া ফুটে উঠল। জ্বরের কারণে মুখের স্বাদ তেতা লাগছে বলছে, কিন্তু পুরো গ্লাসটা শেষ করাটা দরকার। সামির জুসের গ্লাসটা হাতে তুলে মাহিরার মুখের কাছে ধরল। মাহিরা না করলেও স্বামী জোর করে গ্লাসটা তার ঠোঁটে লাগিয়ে পুরোটা খাইয়ে দিল। এরপর খাবারের বাকি অংশটুকুও নিজেই খাইয়ে দিল তাকে। মাহিরা চোখ টলমল করছিল জল ভরে। সামিরের এতটা যত্নে সে অভিভূত। তার ভিতরে এক ধরনের ধাক্কা লাগলো। সামির কি সত্যি আমায় ক্ষমা করে দিয়েছে? তুমি শেষ কবে খাবার খেয়েছিলে মাহিরা? বাদও খেয়েছিলে? সামির প্রশ্ন করতেই মাহিরা একটু কিছু না বলে চুপচাপ মাথা নিচু করলো। মাহিরা নরম গলায় বলল, গতকাল সকালে আমি খেয়েছিলাম। গতকাল সকালে খেয়েছিলে? তাহলে আমি জানতে পারি এরপর থেকে তুমি কেন ওর কিছু খাওনি? সামির গুরুত্বের সঙ্গে জিজ্ঞেস করলো। মাহিরা কিছু না বলে চোখ নামিয়ে রাখলো, কিন্তু তার চোখে লজ্জা ও সন্দেহের মিশ্র ভাব স্পষ্ট ছিল। স্বামী সেই চোখে অনেক অজানা অভিযোগের ছায়া দেখতে পেল। সে এক গভীর নিঃশ্বাস নিল, তারপর শান্ত কিন্তু ধীর কণ্ঠে বলল, এরপর থেকে তুমি আমার সঙ্গে ডাইনিং টেবিলে খাবার খাবে, আর এইভাবে নিজের প্রতি অবহেলা করবে না। মাহিরার চোখে সন্দেহ উপেক্ষা করেই সে কথাগুলো বলল। খাবার খাওয়ার পর স্বামীর নিজ হাতে মাহিরাকে ওষুধ খাওয়ালো। তারপর নিচে নামতে নামতে বলল, জরুরি কিছু বললে জানাবে। সে একটা ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ শুরু করলো। আর মাহিরা? সামির আমাকে কখনোই ক্ষমা করবে না। সে সোফায় বসে সামিরের দিকে তাকিয়েছিল। চোখ জোড়া সিক্ত আর অন্তরে জমে থাকা সেই দুঃখ চেপে রাখার ব্যর্থ চেষ্টা চলছিল। এর মধ্যে স্বামীর অফিসের একটি আমদানি সংক্রান্ত জরুরি ফোন পেয়ে বেরিয়ে গেল। স্বামীর বেরিয়ে যাওয়ার পর সাকিনা ঘরে এলো এবং তাদের দুজনকেই দেখতে লাগলো। মাহিরা বিবি, রাত থেকে আপনার ফোন বাজছে। সাকিনা বলতেই পেছন ফিরে যেতে চাইল। মাহিরা থমকে দাঁড়ালো, স্বামীর দিকে তাকালো। স্বামীর চোখে তখন একরকম শীতল নির্লিপ্ততা। না সাকিনা, ভুল হচ্ছে তোমার, আমার ফোন বাজেনি। মাহিরা শান্তভাবে বলল, যদিও তার গলায় ছিল অস্বস্তির ঝাঁজ। সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে গেল, কিন্তু অস্থিরতায় পা ফসকে যেতে পারত। রেলিং ধরে নিজেকে সামলে নিল। সামিরের চোখে নিজের প্রতি সে অবিশ্বাসের স্পষ্ট ছায়া দেখে মাহিরার অন্তর মোচড় দিয়ে উঠল। তাকে দেখে যেন নিজেরই উপর ঘৃণা হচ্ছিল। সে রাগে নিচে নেমে চিৎকার করে উঠল, সাকিনা, সাকিনা! মাহিরা বিবি, কি হয়েছে? শাহিদা ও ফারজানা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। মাহিরা বিবি কখনো এত জোরে কথা বলেন না। ফারজানা ফিসফিস করে বলল। ওদিকে সাকিনা তখন থালা ধুচ্ছিল এবং কিছুটা অবহেলার সুরে বলছিল, এই তো শুধু প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম। মাহিরার আগে রান্নাঘরে ঢুকে সাকিনার বাহু শক্ত করে ধরল। রান্নাঘরের অন্যান্য কর্মীদের দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, আমার ঘরে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। মুখ গম্ভীর করে ঘর থেকে বেরিয়ে গেল মাহিরা। সাকিনা কপাল থেকে ঘাম মুছে নিয়ে ভিত চোখে তার পেছনে পেছনে চলতে লাগলো। হ্যাঁ বিবি, আপনি আমাকে ডাকছিলেন? সাকিনা দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মাহিরার আগে চিৎকার করে উঠল, তুমি সামিরের সামনে ফোন বাজে কথাটা বলেছো, তাই না? জি বিবি, আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। সাকিনা মুখে অবাক ভাগ এনে ধীরে ধীরে কথা বলল। মাহিরার কণ্ঠ ছিল শীতল কিন্তু তীক্ষ্ণ। এই অভিনয় বন্ধ করো সাকিনা। তুমি ঠিক কি বলতে চাইছো আমি জানতে চাই। তোমার মুখ থেকেই শুনতে চাই আমি। বিবিজি, আমি সত্যি কিছু জানি না।
আপনি যা বলছেন তাও ঠিক বুঝতে পারছি না। সাকিনা ধর্মের কসম খেয়ে নিরীহ সুরে বলল, বোঝো না, যদি আমার কাছে কোনো মোবাইল না থাকে তাহলে তোমার বলা ফোন কলটা কে করেছে? মাহিরার কথার সাথে সাথে সাকিনার কপালে ঘাম জমে উঠল। মাহিরা এক পা এগিয়ে গিয়ে সাকিনার বাহু চেপে ধরল। একটা কথা মনে রেখো, আমি এখনো সব বুঝতে পারিনি ঠিক, কিন্তু যদি সামির এই ব্যাপারে জানতে পারে তাহলে সে কাইয়ুমকে সমর্থন করলেও তোমার মুখোশ খুলে ফেলবে, তোমাকে এমন শাস্তি দেবে যেন কুকুরের মতো ঘুরে বেড়াতে হয়। মাহিরার গলা ছিল তীক্ষ্ণ, দৃঢ়। হঠাৎ ঘরে একটা মোবাইলের স্পার্কিং সাউন্ড প্রতিধ্বনিত হলো। মাহিরা শব্দের দিকে চেয়ে চিৎকার করে উঠল। তার চোখ গিয়ে পড়ল পাশের টেবিলে রাখা একটা স্মার্টফোনে। তুমি তো বলেছিলে তোমার কোনো মোবাইল নেই, তাহলে এটা কি? সাকিনার মুখে তখন রহস্যময়ী হাসি খেলা করছিল। সে কিছু না বলে চুপচাপ হালকা হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মাহিরা স্পষ্ট বুঝে গেল এটা কার কীর্তি। সে ক্রোধে জ্বলতে লাগলো। এই নিচু কাজ করার সাহস কি করে হলো তোমার? আমি জানতাম তুমি বাজে মনের মানুষ, কিন্তু এতটা নিচে নামবে ভাবিনি আমি। মাহিরা দাঁতে দাঁত চেপে বলল। তারপর সে বলতেই লাগলো, তুমি যদি নিঃশ্বাস নিতে চাও তাহলে আমার পিছু ছেড়ে দাও। তার গলা ভিজে যাচ্ছিল, চোখেও জল জমছিল। তুমি কি আমার ধ্বংস করতে দিতে চাও? মাহিরার গলা ভারী হয়ে উঠছিল, তবুও সে নিজের দুর্বলতা স্বীকার করতে চাইছিল না। লাইবা তখন গভীর ঘুমে ডুবেছিল। হঠাৎ করে ফোনের রিংটোন তাকে জাগিয়ে তুলল। আদৌ ঘুমের কণ্ঠে সে বলল, হ্যালো। কিন্তু ও পাশে ছিল সম্পূর্ণ নীরবতা। হ্যালো। লাইবা আবার বলল, কিন্তু কোনো উত্তর এলো না। শেষমেশ বিরক্ত হয়ে ফোন কেটে দিল সে। নিজেই গজগজ করতে লাগলো। কথা বলবে না? তাহলে ফোনটা করে কেন? রাগে মুখ গোমরা করে ওয়াশরুমের দিকে হাঁটতে লাগলো। ঘুম ভাঙার যন্ত্রণায় বিরক্ত হয়ে চুলের জোড়া বেঁধে নিল, কারণ এই ফোন কলটাই তার শান্ত ঘুমটাকে নষ্ট করে দিয়েছে। তাজা হয়ে বেরিয়ে আসতেই আবার সেই একই নম্বর থেকে কল এলো। লাইবা এবার রাগে গজগজ করতে করতে ফোনটা ধরলো। কথা বলবে না? তাহলে ফোনটা করে কেন? তার কণ্ঠে রাগের ছাপ ছিল। ও পাশে তখন এক অচেনা হাসির সুর ছড়িয়ে পড়ল। ফোনের ভেতর সে হাসিটা যেন প্রতিধ্বনিত হচ্ছিল। একটি অচেনা অথচ রহস্যময় কণ্ঠস্বর বলল, আজও রাগের এই ঝাঁজে তোমার কণ্ঠ ঠিক আগের মতোই বাজছে। আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভুলিনি, কিন্তু মনে হয় না আমি ততটা ভাগ্যবান যে তুমি তা জানো। লাইবা তখন চোখ কুচকে ফোনের দিকে তাকালো। অপরিচিতভাবে বলে উঠল, কী রকম রসিকতা এটা? শুনুন মিস্টার, যদি আমাকে ফ্লার্ট করতে হয় তাহলে অন্য কোনো নাম্বারে যান। আমি এসব ধরনের মেয়ে নই। তার জবাব ছিল বাজ পড়ে যাওয়ার মতো দৃঢ়। ও পাশ থেকে কণ্ঠটা আরো কোমল হয়ে উঠল। আমি জানি আপনি সেই ধরনের মেয়ে নন, তাই তো আপনাকে আপনার হৃদয়ের সবচেয়ে স্পেশাল জায়গাটা দিয়েছি। লাইবা এবার কণ্ঠে কঠিন সুর এনে বলল, আপনি কে? ফোনে পরিচয় দেব নাকি সামনে এসে বলবো? যেভাবে হোক আপনার হৃদয়ে আর সহ করতে পারছে না, আপনাকে দেখার জন্য ছটফট করছে। লাইবা বিরক্ত গলায় উত্তর দিল, দয়া করে আগে নিজের দিকে তাকান, তারপর কথা বলবেন। বলে লাইবা ফোনের স্ক্রিনে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। মুখে একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠল। তারপর মাথা নেড়ে ফোনটা পাশে রেখে নিজের কাজে মন দিল। সামিরের উপস্থিতি থাকলেও মন ছিল না মিটিংয়ে। সে নীরব সময়টায় তার চোখ চলে যাচ্ছিল নিজের কোডগুলোর দিকে। এমন না যে সে মাহিরাকে বিশ্বাস করতো না, বরং এই বিশ্বাসে ভর করে সে এখনও নিশ্চিত যে মাহিরা এখনও তারই বাড়িতে তারই স্ত্রী হয়ে রয়ে গেছে। তবে সামাজিক মাধ্যমে ছদ্মনাম তৈরি হওয়া কোনো মেয়ের অ্যাকাউন্ট থেকে পাওয়া কথোপকথনের কিছু স্ক্রিনশট তার রক্ত যেন লজ্জায় ফুটে উঠছিল। সামিরা কখনোই কারো সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলাখুলি পোস্ট দেয়নি, কিন্তু মাহিরা ছিল তার একমাত্র সম্পর্ক, একমাত্র সেই মানুষ যার নাম শুনলে সামিরের চোখে বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার আলো ছড়িয়ে পড়ত। কেউ তাকে যদি মাহিরা সম্পর্কে স্পর্শ করত সে খোলাখুলিভাবে বলতো, কিন্তু এইসব কল নিয়ে সে কখনো মাহিরাকে কিছু জিজ্ঞাসা করেনি। সে জানে যদি এসব সত্যি হয় তাহলে সে শুধু মাহিরাকে নয় নিজেকেও হারিয়ে ফেলবে। আমি যখন মাহিরা সেই শান্ত নির্দোষ মুখটা দেখে তখন সব ভুলে যাই। এই মেয়েটি আমার ভালোবাসা, আমার অস্তিত্বের শিরায় শিরায় যে বেঁচে আছে। এই চিন্তাটাই সামিরের ভিতরে ভালোবাসার ঝড় তুলত। কিন্তু ঠিক একই সময়ে যদি সেই মেয়েটি মাহিরা মিথ্যা বলে থাকে তাহলে সামিরের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে। সে জানে মাহিরার বর্তমানে নিজের কোনো মোবাইল নেই,
তবে কিছুদিন আগে তালহার ফোনে এমন একটি কল এসেছিল যেটা সেই নম্বর থেকেই আসা, যেটা বলা হয়েছিল মাহিরার মোবাইল। কিন্তু সে তো মাহিরাকে বর্তমানে কখনো ফোন ব্যবহার করতেও দেখেনি। তবে আজ কর্মচারীরা কেন বলেছিল তার ফোন বাজছে? মাহিরা তো নিজেই তাকে বোঝানোর চেষ্টা করেছিল তার কোনো ফোন নেই। হয়তো এটা কর্মচারীর কোনো ভুল বোঝাবুঝি। এই ভেবে স্বামী নিজের কপালে হাত রাখল এবং ঠোঁট চেপে ধরে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। অনেক রাত পর স্বামী যখন বাড়ি ফিরল তখন সোজা নিজের ঘরে না গিয়ে চলল মাহিরার ঘরের দিকে। দরজায় পৌঁছে আস্তে করে খুলে ঘরে ঢুকলো সে। ম্লান আলোয় চোখে পড়ল মাহিরা ঘুমিয়ে আছে। একটা রেড নাইটি পরে বিছানায় সোজা হয়ে ঘুমোচ্ছে। রেড নাইটির ছায়ায় ঘেরা তার শরীর দেখে সামিরের বুকটা হু হু করে উঠল। মাহিরা তো মেডিসিন খায়নি, তার শরীরে এখনো জ্বরের ছাপ রয়ে গেছে। সামির ধীরে ধীরে এগিয়ে গিয়ে নিজের আঙ্গুলের দুটি ডগা নিয়ে মাহিরার কপাল ছুঁয়ে দেখল। হালকা ঝড় এখনো ছিল। সামিরের মন কেঁদে উঠল। সে নিজে খায়নি, আর আমি তার প্রতি কেমন ব্যবহার করেছি। হঠাৎই মাহিরা কিছু একটা বিড়বিড় করতে লাগলো। সে যেন স্বপ্ন দেখছে। আমি অনুভব করতে পারছি এখানে কেউ আছে, সে কথা বলতেছে আমার সঙ্গে। সামির ধাক্কা খেয়ে পেছনে সরে এলো। সামির চাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কাকে দেখেছো মাহিরা? আমি ভূতের মতো কিছু অনুভব করছিলাম আজ সকালে। মাহিরার ঠোঁট কাঁপছিল ঘুমের ঘোরেই। আচ্ছা, আপনি তো কোনো ভূতের চেয়েও কম নন। সামিরের দিকে চেয়ে হঠাৎ লজ্জার হাসি ফুটে ওঠে তার মুখে। তার অভিব্যক্তি স্পষ্ট বলে দিচ্ছিল সেটি কি ভাবছে। সামির তার দিকে হেসে তাকালো। আল্লাহ, সে হাসিটা যেন মুহূর্তেই মাহিরার চোখে বাসা বাঁধল। তারপর ঠোঁটে লাজুক একটা স্পর্শ দিল সামির। সে জানতো তার সুন্দরী স্ত্রী তার কথা ভাবছে, তার ভালোবাসা অনুভব করছে। মাহিরা চোখ আটকে রাখলো সামিরের উপর। কোনো এক ফাঁকে চোখের কোণে অদৃশ্য এক পানির ফোঁটা ঝাপসা হলো। সামির হেসে চোখ ঝাপসা করলো আর মাহিরার দিকে এক তুমুল হাসি মাখিয়ে মাথা নেড়ে বলল, আমি তো তোমাকে কখনো ভূত ভাবিনি। তুমি তো বরং একটা পরীর মতো, যার প্রেমিক আমি। তুমি জানো না আমি তোমার মুখের প্রতিটি রং কতটা ভালোবাসি। তার হাতে ধরা মাহিরার চুল কানের পিছনে সরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, মিথ্যে বলে। মাহিরা চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। তার মুখে হাসি ফুটে উঠল। দুজনের চোখ একে অপরের ভাষায় অনেক কথা বলছিল। সন্দেহ আর ক্রোধ, আশা আর ভাঙনের ছায়া, বিশ্বাসঘাতকতার কাঁটা। বিছানা থেকে উঠে আসা ছায়াটিও যেন তাদের মাঝে একটা গল্প ফেঁদে দিল। মাহিরা আশার আলো নিয়ে সামিরের দিকে তাকিয়ে বলল, আমি নিজেকে এতটা সময় দিইনি তোমাকে না খেতে দেখে, আমারও ইচ্ছে করছিল না, তাই আমিও খাইনি। আর তুমি জানো না আমার হৃদয়ে তোমার জন্য কত ভালোবাসা লুকিয়ে আছে। তার গলায় টান এসে গেল, চোখ ভিজে উঠল।